চটকদার বিজ্ঞাপনে রমরমা কোচিং বাণিজ্য। রংপুরে পাড়া মহল্লায় নামে বেনামে চলছে 200-র বেশি শিক্ষা প্রতিষ্ঠানে মানসম্মত পাঠদানের অভাব ও অসম প্রতিযোগিতাই দায়ী। উত্তরে শীতের দাপট, আগুন পোহাতে গিয়ে রংপুরে দুদিনে দগ্ধ 6। হাসপাতালে বেড়েছে ঠান্ডাজনিত রোগীর চাপ। সৈয়দপুরে জমজমাট পুরাতন শীত বস্ত্রের বেচাকেনা। প্রায় 300 কোটি টাকা লোকসান নিয়ে ঠাকুরগাঁও সুগার মিলে আখ মারাই শুরু। অনিয়ম দুর্নীতির কারণে এই ক্ষতি বলছেন কর্মীরা। ব্যাংক ঋণের সুদই কারণ দাবি কর্তৃপক্ষের। এবং উৎপাদন খরচ বেড়েছে পেঁয়াজের। কৃষি উপকরণের বাড়তি দামে লোকসান শঙ্কায় উত্তরাঞ্চলের চাষিরা। আমদানি বন্ধ সহ সংরক্ষণাগার নির্মাণের দাবি। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময়। থাকছে সপ্তাহের 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে রংপুর বিভাগ, সঙ্গে আছি আমি জাফর সাদিক। রংপুরের পাড়া মহল্লায় নামে বেনামে চলছে 200-র বেশি কোচিং সেন্টার। চটকদার বিজ্ঞাপনে আকৃষ্ট করা হচ্ছে শিক্ষার্থী অভিভাবকদের। অনেকে রীতিমতো ট্রেড লাইসেন্স নিয়ে কোচিং সেন্টার পরিচালনা করছেন। এজন্য অসম প্রতিযোগিতা এবং প্রতিষ্ঠানের মানসম্মত পাঠদানের অভাবকে দায়ী করছেন শিক্ষাবিদ। আর শিক্ষার্থীদের কোচিং বিমুখ করতে নানা উদ্যোগের কথা জানিয়েছে অধিদপ্তর। শাকিল মাহমুদের ক্যামেরায় নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট। বার্ষিক পরীক্ষা শেষ হলেও বন্ধ নেই পড়াশোনা। ডিসেম্বরের ছুটিতেও কোচিং সেন্টারে ব্যস্ত বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীরা। এদের অনেকেই প্রস্তুতি নিচ্ছে ক্যাডেটে ভর্তির। সাধারণ কোচিং সেন্টারের পাশাপাশি রংপুরে ক্যাডেট কোচিংয়ের নামে গড়ে উঠেছে প্রায় অর্ধশতাধিক প্রতিষ্ঠান। নানা অফারে আকৃষ্ট করা হয় শিক্ষার্থীদের। অভিভাবক ও শিক্ষার্থীরা বলছেন একটু ভালোভাবে শিখতেই কোচিং সেন্টারে ভর্তি হওয়া। স্কুলে তো পড়াই, তারপরে স্কুলে একটু পেছায় আছে জন্যই আমার আসলে কোচিং এ দেওয়া। স্কুলে যে সব বিষয় আমরা শিখিনি তাই এখানে এসে শিখতেছি। স্কুলে একটা সীমিত একটা জ্ঞান পাওয়া যায়, আর এখানকার মাধ্যমে আমরা অনেক জ্ঞান অর্জন করতে পারছি। ক্যাম্পেইন ফর পপুলার এডুকেশন ক্যাম্পের একটি গবেষণা বলছে প্রাথমিক সমাপনের আগে 86% শিশু শিক্ষার্থী কোচিংয়ে যাচ্ছে। আর শহরে অষ্টম ও নবম শ্রেণীর 90 ও 92% বেশি শিক্ষার্থী প্রাইভেট কোচিং সেন্টারের উপর নির্ভরশীল। গ্রামে এ হার 90 ও 86%। শিক্ষাবিদদের মতে অসম প্রতিযোগিতার আকাঙ্ক্ষা থেকেই এমন পরিস্থিতি। আর কোচিং সেন্টার পরিচালনায় পরিষ্কার নীতিমালা প্রণয়ন জরুরি। যদি বন্ধ করতে চায় তাহলে গভর্নমেন্টকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সেই রকমভাবে এফোর্ট দিতে হবে, যাতে সেই এফোর্টের কারণে কোচিং সেন্টারগুলোর কাছে যাওয়ার কোনো প্রয়োজন থাকে না। শিক্ষা অধিদপ্তরের দাবি, শিক্ষার্থী ও অভিভাবকদের কোচিং বিমুখ করতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষা ডিপার্টমেন্ট আমরা চেষ্টা করতেছি, অভিভাবক সমাবেশে আমরা বলি যে যাতে শিক্ষার্থীরা নিয়মিত স্কুলে যায় আর কি। তারপর যদি সে প্রাইভেট কোচিং করে সেটা তার আসলে আমরা তো এইভাবে তাকে করতে পারি না, তারপরও কিন্তু স্কুলে আসার জন্য আমরা তাদেরকে চেষ্টা করতেছি। শিক্ষা মন্ত্রণালয়ের নীতিমালায় বলা হয়েছে কোনো শিক্ষক নিজ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীকে কোচিং করাতে পারবে না। তবে প্রতিষ্ঠান প্রধানের অনুমতি নিয়ে অন্য প্রতিষ্ঠানের দৈনিক সর্বোচ্চ 10 জনকে পড়াতে পারবেন। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। এ বিষয়ে আলোচনার জন্য এই মুহূর্তে রংপুরে আছেন সহকর্মী নাজমুল ইসলাম নিশাত। তার সঙ্গে যুক্ত হচ্ছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ওমর ফারুক। সরাসরি চলে যাচ্ছে নিশাতের কাছে। নিশাত, আমরা দেখছি যে পুরো রংপুর বিভাগেই বিভিন্ন অলি গলি এবং শহরের মূল কেন্দ্রবিন্দু যে জায়গাগুলোতে সেখানেও কিন্তু নামে বেনামে বিভিন্ন ধরনের কোচিং সেন্টার গড়ে উঠেছে। আবার অনেকেই ক্যাডেট কোচিং সেন্টার নাম দিয়েও ট্রেড লাইসেন্স নিয়ে সব কোচিং সেন্টার পরিচালনা করছে। এবং আমরা দেখছি যে অনেক শিক্ষার্থী যারা এখানে কোচিং করছে তারা কিন্তু স্কুলে না গিয়ে এই কোচিং সেন্টারগুলোতে তারা পাঠদান নিচ্ছেন। এবং অনেক ক্ষেত্রে অভিভাবকরা যেটি বলছেন যে একটু বাড়তি শেখার জন্য এই কোচিং সেন্টারগুলোতে তারা পাঠাচ্ছেন। তাহলে এত ভালো ভালো শিক্ষা প্রতিষ্ঠান, এত মানসম্মত শিক্ষক রয়েছে, সেই জায়গা থেকে দীর্ঘ সময় তাহলে এই পরিস্থিতি কেন তৈরি হলো? শিক্ষার্থী অভিভাবকরা কেন কোচিং সেন্টার বেছে নিচ্ছেন তাদের বাচ্চাদের পড়াশোনার জন্য? এইসব বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করবো। আমার সাথে অতিথি রয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ওমর ফারুক। আমি একটু সরাসরি তার কাছে জানতে চাইবো, এই যে শিক্ষার্থী অভিভাবকরা কোচিং সেন্টারমুখী কেন হচ্ছেন? তাহলে এত ভালো ভালো শিক্ষা প্রতিষ্ঠান, এত ভালো ভালো শিক্ষক, তাহলে এরা কি কাজে আসছে? আমাদের শিক্ষা পদ্ধতির মূল সংকটটা আসলে একাধিক। তার মধ্যে একটি অন্যতম হচ্ছে আমাদের অভিভাবকদের মধ্যে একটা অশুভ প্রতিযোগিতা আছে। এই অশুভ প্রতিযোগিতার জন্য তারা প্রত্যেকেই মনে করে তার সন্তানের প্রথম হওয়াটা খুব জরুরি, এবং তারা বিশ্বাস করেন যে তাদের শিক্ষা প্রতিষ্ঠান তাদের জন্য যে পাঠটা দেয় সেই পাঠটা মানসম্পন্ন না। যদিও একথা সত্য যে তাদের যথাযথ
পাঠদান শ্রেণীকক্ষে সম্ভব হয় না এবং তাদের বিশ্বাসে আরও বেশি পার্থক্য তৈরি করে। ফলে তারা অতিরিক্ত পাঠ গ্রহণের জন্য, অতিরিক্ত শিক্ষা গ্রহণ করবার জন্য কোচিং সেন্টারে চলে যান। দুর্ভাগ্যজনকভাবে সত্য, যিনি কোচিং সেন্টারে ক্লাস নিচ্ছেন তিনি সকালবেলা স্কুলে ক্লাস নিয়েছিলেন। তাহলে একই মানুষ যদি স্কুলে ক্লাস নিয়ে পূর্ণাঙ্গ পাঠদান করতে না পারেন, সেই মানুষটি কি করে কোচিং সেন্টারে গিয়ে পরিপূর্ণভাবে পাঠদান করতে পারছেন? এটি একটা প্রশ্ন। তাহলে এই আন্তরিকতা কি শিক্ষকের মধ্যে ঘাটতি আছে, নাকি আমাদের ব্যবস্থাপনার মধ্যে ঘাটতি আছে, নাকি আমাদের অভিভাবকের মনস্তাত্ত্বিক তাদের মনস্তত্ত্বের মধ্যে কোনো সমস্যা আছে? এটি কিন্তু খুঁজে বের করাটা খুব জরুরি। আমার কাছে মনে হয় এই যে অশুভ প্রতিযোগিতা, এর ফলে এবং সরকারের এই জিনিসটার উপর নিয়ন্ত্রণ করতে না পারা এবং শিক্ষকরা তাদের সরকারি প্রতিষ্ঠান বলি কিংবা কর্মস্থল বলি একরকম পাঠদান করা এবং কোচিং সেন্টারগুলোতে ভিন্ন রকমভাবে পাঠদান করা, ফলে তারা সক্ষম নয়, এই কথা কিন্তু আমরা বলতে পারছি না। এই জন্য আমার কাছে মনে হয় যে এই কারণগুলোর জন্য মানুষ আসলে কোচিং সেন্টারমুখী হয়ে উঠছে। আচ্ছা, আরেকটা বিষয় আমরা দেখি যে অনেক ক্ষেত্রে এই অভিযোগটা আছে যে শিক্ষার্থীর যে আনুপাতিক হার, সেই হারে শিক্ষক সংকট রয়েছে এবং শিক্ষকদের যে গুণগত মান নিয়ে যে প্রশ্ন উঠছে, যে কারণে কোচিং সেন্টার মুখে হচ্ছে, এই জায়গাগুলোতে আসলে গুরুত্ব দেওয়া উচিত কিনা, এমন একটা পরিবেশ তৈরি করা উচিত কিনা যাতে শিক্ষার্থীদের কোচিং সেন্টারে যেতে না হয়? না, নিশ্চয়ই সেরকম একটি পরিবেশ তৈরি করা দরকার। আমরা যদি বলি যে আমাদের দেশে কিন্তু শিক্ষকের সংকট ব্যাপক এবং ডাক্তার এবং শিক্ষকের সংকট কিন্তু ব্যাপক। যে অনুপাতে ডাক্তার থাকার কথা ছিল সেই অনুপাতে নেই এবং একই সাথে শিক্ষকের সংকটটা আরো বেশি প্রকট। এই প্রকটের মধ্যে একজন শিক্ষককে যখন তার বাড়তি ক্লাস নিতে হয়, একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক তিনি সর্বোচ্চ 2-3টে ক্লাস যদি নেন তাহলে তিনি তার মানটা বজায় রাখতে পারবেন। আমরা জানি যে তিনি 6-7টা পর্যন্ত ক্লাস নেন, 6-7টা ক্লাস নিয়ে তিনি তার মানটা কেমন করে বজায় রাখবেন? একটু আমরা যদি উচ্চ মাধ্যমিকে যাই সেই জায়গায়ও শিক্ষক সংকটটা আছে। আমরা যদি বিশ্ববিদ্যালয় পর্যায়ে যাই সেখানেও কিন্তু আমাদের শিক্ষা এবং গবেষণার সংকটটা আছে। ফলে আমাদের শিক্ষক সংকট কিন্তু ব্যাপকভাবে ক্রমাগত বাড়ছে। যেহেতু আমাদের প্রতি বছর আমরা নতুন নতুন করে ভর্তি করছি, সেই হারে আমাদের শিক্ষা উপকরণগুলো বাড়াতে পারছি না, শিক্ষকদের মান বাড়াতে পারছি না, শিক্ষকের সংখ্যা বাড়াতে পারছি না। ফলে নানাবিধ কারণে এই সংকট নিয়েই কিন্তু আমরা আসলে এগিয়ে চলছি। আরেকটা বিষয় একটু জানতে চাইবো, এই যে যত্রতত্র কোচিং সেন্টার গড়ে উঠছে, সরকারের এক ধরনের নীতিমালাও রয়েছে, এই জায়গাটা আসলে পরিষ্কার করা উচিত কিনা যে কোচিং সেন্টার আসলে চলতে পারবে কি পারবে না, কিংবা চললেও কোন প্রক্রিয়া আসলে এটি চলবে, এই জায়গাটা পরিষ্কার করা উচিত কিনা? দেখুন, এই শিক্ষার মানটা কিন্তু আমরাই নষ্ট করেছি। আপনি একটি সরকারি প্রতিষ্ঠানে পাঠদান করছেন, আপনাকে সরকারিভাবে আবার লাইসেন্স দেওয়া হচ্ছে যে আপনি এই শর্তে এতগুলো শিক্ষার্থীকে এই সময় এই বেতনে পড়াতে পারবেন। তার মানে আপনি সরকারিভাবে এটা মেনে নিলেন যে যেই পাঠদানটা আমাদের স্কুলে হচ্ছে সেই পাঠদানটা যথেষ্ট নয়। তো এই যে যথেষ্ট নয় পাঠদানটাকে আপনি রাষ্ট্রীয়ভাবে, প্রশাসনিকভাবে আপনি এরকম একটি বিষয়কে কেমন করে মেনে নেন? বরং আপনাকে তাকে কোচিং করবার, তাকে বাড়তি পাঠদান করবার সুযোগ না দিয়ে বিদ্যালয়ে তিনি যেন আরো বেশি যত্নশীল হন, তাকে বেতন বাড়িয়ে হোক, তার সুযোগ সুবিধা বাড়িয়ে হোক, শিক্ষা উপকরণ বাড়িয়ে হোক, তার প্রশিক্ষণের মধ্য দিয়ে হোক, নানাভাবে তাকে আরো সক্ষম করে তাকে কিন্তু আমরা শ্রেণীকক্ষে মুখী করতে পারি। শ্রেণীকক্ষে কিন্তু গুণগত পাঠদানটাকে নিশ্চিত করতে পারি। শ্রেণীকক্ষে গুণগত পাঠদান না করে একজন শিক্ষককে কেমন করে আমি বাহিরে অন্য একটি প্রতিষ্ঠানে আমরা তাকে পাঠদানের জন্য অনুমতি দিতে পারি? এটি তো খুব শিক্ষা ব্যবস্থা খুব সাংঘর্ষিক একটা ব্যবস্থা। আপনি সারা বিশ্বের দিকে একটু যদি তাকান, যে পৃথিবীর কোথাও কিন্তু এই অবস্থাটা নেই। সব জায়গায় আমাদের দেশে যেই পরিমাণ বাড়তি চাপ আছে একজন স্টুডেন্টের উপরে। আপনি বলছেন যে এই জায়গাটাতে গুরুত্ব দিতে হবে, শিক্ষক সংকট যেটি সেটি হলো যে শেষ করতে হবে এবং মানে গুণগত মানের দিকে গুরুত্ব দিতে হবে। সবকিছু মিলে আমরা আলোচনা করছিলাম যে শিক্ষার্থীরা কেন কোচিং সেন্টারমুখী হচ্ছেন, এবং একই সাথে আমার সাথে আজকে আলোচনা যুক্ত হয়েছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ওমর ফারুক। সবকিছু মিলে এই ছিল আমার কাছে রংপুর থেকে। রংপুরের কোচিং বাণিজ্য নিয়ে আলাপ করছিলেন নিশা, জানাচ্ছিলেন রংপুর থেকে বিস্তারিত। বিভাগীয় সময় আরও থাকছে। মাঝপথে আটকা দিনাজপুর পৌরসভার সড়ক সংস্কার কাজ। নির্মাণ সামগ্রী ফেলে রাখায় ব্যাহত যান চলাচল, নির্ধারিত সময়ে কাজ শেষ না করলে টেন্ডার বাতিলের হুঁশিয়ারি। উত্তরের জনপদে বাড়ছে শীতের তীব্রতা, সবচেয়ে বেশি দুর্ভোগে ফুটপাতে থাকা ছিন্নমূল মানুষ। আগুন পোহাতে গিয়ে দগ্ধ হচ্ছেন অনেকে। এছাড়া হাসপাতালগুলোতে বেড়েছে নিউমোনিয়া, ডায়রিয়া, শ্বাসকষ্ট, জ্বর সর্দি সহ ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। আজ পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.1 ডিগ্রি সেলসিয়াস।
রাত যত গভীর হয় শীত ততই তীব্র হয়, আর তখনই বাড়তে থাকে ফুটপাতে জবুথবু হয়ে থাকা ছিন্নমূল মানুষের দুর্ভোগ। তাপমাত্রার পারদ নেমে আসায় রংপুর বিভাগে শীতের তীব্রতা বেড়েছে। মধ্যরাত থেকে শুরু হয় কুয়াশার আধিপত্য, বেলা বাড়লেও দেখা নেই সূর্যের। মঙ্গলবার পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 9.1 ডিগ্রি সেলসিয়াস। ঠান্ডা হাত পা লেগে যাচ্ছে, বল থাকছে না। খেটে খাওয়া মানুষ, তাদের জন্য, আমাদের জন্য তো খুবই কষ্টকর। শীতের দাপট থেকে বাঁচতে খড়কুটোয় আগুন জ্বালিয়ে একটু উষ্ণতা পাওয়ার চেষ্টা করেন গ্রামাঞ্চলের মানুষ। বিপত্তি বাধে সেখানেই। অসাবধানতায় প্রতিবছর এই মৌসুমে অগ্নিদগ্ধ হন অনেকে। এদিকে শীত মৌসুমে নীলফামারীর সৈয়দপুরে জমে উঠেছে পুরাতন গরম কাপড়ের ব্যবসা। প্রতিদিন ভিড় করছেন শত শত পাইকার ও হাজারো ক্রেতা। 20 টাকা থেকে 400 টাকায় মিলছে নানা রকম শীতবস্ত্র। চলতি মৌসুমে সৈয়দপুরে পুরাতন শীতবস্ত্রের 100 থেকে 150 কোটি টাকার ব্যবসার আশা করছেন ব্যবসায়ীরা। মোহাম্মদ সোহেলের ছবিতে সাকির হোসেন বাদলের রিপোর্ট। শীত যতই বাড়ছে ততই চাহিদা বাড়ছে শীত বস্ত্রের। এ কারণে নীলফামারী সৈয়দপুরের গুদামে পুরাতন বস্ত্রের বেলের মজুত করছেন ব্যবসায়ীরা। তাছাড়া শহরের রেলওয়ে লাইনের পাশে শতাধিক ব্যবসায়ী অস্থায়ী দোকানে শীত বস্ত্রের পসরা সাজিয়ে বসেছেন। হকারদের হাঁক ডাকে মুখর পুরাতন শীত বস্ত্রের বাজার। পুরাতন এসব কাপড়ের বেল চায়না, তাইওয়ান, কোরিয়া ও জাপান থেকে আমদানি করা হয়। শহরের 8 জন ব্যবসায়ীর গুদামে প্রায় 20,000 বেল শীত বস্ত্র মজুত রয়েছে। অল্প টাকায় ভালো মানের কাপড় কিনতে তাই সব সময় ভিড় থাকে দোকানগুলোতে। একটা দামে মনে হয় 8টা বললাম, এর থেকে সুবিধা আর কি? আদার্স মার্কেট থেকে এখানে কম থাকে আর সবগুলা ভালো জিনিস পাওয়া যায়। এগুলার মান ভালো, সব শ্রেণীর মানুষে কিনে। 7-10 টাকা করে মাল নিয়ে যায়, বেচে ফির আবার আসি সপ্তাহের মধ্যে। এইটা না হলে গরিব মানুষ মারা যাইত। কাপড় ব্যবসায়ী সমিতির এই নেতা বলেন, সৈয়দপুরে এই ব্যবসা 80-র দশক থেকে শুরু হয়, যা আজও উত্তরের জনপদের মানুষের কাছে জনপ্রিয়। উলের কাপড় বিদেশ থেকে আসে, এটা আবার চিটাং থেকে সৈয়দপুরে আসে। সৈয়দপুরে পাইকারি বিক্রি করে বস্ত্র ব্যবসায়ীরা এই 200-300 কোটি টাকার ব্যবসা করতে পারবে বলে আমরা আশা করি। চলতি মৌসুমে সৈয়দপুরে পুরাতন শীতবস্ত্রের 100 থেকে 150 কোটি টাকার ব্যবসা হবে আশা ব্যবসায়ীদের। শাকির হোসেন বাদল, সময় সংবাদ, নীলফামারী। দেখছেন বিভাগীয় সময়। আমাদের দেশে একটা প্রচলন আছে, বছরের প্রথমে একটা বাচ্চাদের জন্য একটা বড় অ্যামাউন্ট লাগে। ঠিক করলাম যে আমরা একটা ডিপিএস খুলি, এবং বিকাশে এটা খোলার কারণ হচ্ছে কি, বেশি হ্যাজেল নাই, বাসায় বসেই সব করা যাচ্ছে। আমি যে টাকাটা তুলছি, সেক্ষেত্রেও দেখা গেছে যে আমার ওরা কোনো চার্জ নেয়নি। বিকাশ অ্যাপে ডিপিএস, টাকা জমায় সারা দেশ। প্রায় 300 কোটি টাকা লোকসানের বোঝা মাথায় নিয়ে আবারও আখমারাই কার্যক্রম শুরু করেছে রংপুর বিভাগে চালু থাকা একমাত্র ঠাকুরগাঁও সুগার মিল। যন্ত্রপাতি, জিনিসপত্র ক্রয়, অবকাঠামো উন্নয়নের পাশাপাশি পুরাতন মালামাল সহ যাবতীয় মালামাল বিক্রিতে অনিয়ম ও লুটপাটের কারণেই লোকসান হচ্ছে বলে অভিযোগ শ্রমিক ও নিম্নপদস্থ কর্মকর্তাদের। আর মিল কর্তৃপক্ষ বলছে, ব্যাংক ঋণের সুদের কারণে লোকসানের বোঝা বাড়ছে। বিস্তারিত জিয়াউর রহমান বকুলের রিপোর্টে। রংপুর বিভাগের মধ্যে চালু থাকা ঠাকুরগাঁয়ের একমাত্র ভারী শিল্প সুগার মিলটি বছরের পর বছর ধরেই লোকসান গুনছে। বর্তমানে এ সুগার মিলে ঠাকুরগাঁও ছাড়াও দিনাজপুর ও পঞ্চগড় জেলার চাষিরাও তাদের উৎপাদিত আখ সরবরাহ করছেন। আখের আবাদ বাড়ার পাশাপাশি চিনি উৎপাদনও বেড়েছে মিলটিতে। বাজারে দিন দিন চিনির মূল্য বৃদ্ধি পেলেও কোনোভাবেই লোকসান কাটিয়ে উঠতে পারছে না মিলটি। প্রতি বছরের মতো গেল বছরেও প্রায় 40 কোটি টাকা লোকসান গুনতে হয়েছে, যার পাল্লা ভারী হয়ে এখন পর্যন্ত মিলটির ঋণের পরিমাণ 278 কোটি টাকা। মিলের শ্রমিক ও নিম্ন পদস্থ কর্মকর্তাদের অভিযোগ, যন্ত্রপাতি, জিনিসপত্র ক্রয়, অবকাঠামো উন্নয়নের পাশাপাশি পুরাতন মালামাল সহ যাবতীয় মালামাল বিক্রিতে অনিয়ম ও লুটপাটের কারণেই লোকসান হচ্ছে। 60-65 বছর আগের মিল, অনেক যন্ত্রপাতি নষ্ট হয়ে গেছে, জরাজীর্ণ অবস্থা। টেন্ডার হচ্ছে 7 লাখ, ওর মাল আসতেছে মাত্র 25,000। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যে ক্রয় বিক্রয়ের একটা ব্যাপার আছে, সেখানে এত দুর্নীতি হয় যেটা আর লাভ দিয়ে কভার করা যায় না। আর মিল কর্তৃপক্ষ বলছে, ব্যাংক ঋণের সুদের কারণে লোকসানের বোঝা বাড়ছে। দুর্নীতির কোনো সুযোগও নাই। আমরা সব কিছু পিপিআর ফলো করেই আমরা ক্রয় প্রক্রিয়াটা করে থাকি। ফিনিশ প্রোডাক্ট দুটাই, একটা চিনি আর একটা মোলাসেস আমাদের ওপেন টেন্ডার হয়, আর চিনি হয় আমরা সংরক্ষিত খাতেই চিনি বিক্রি করি, ডিলারদেরকে চিনি বিক্রি করি। চলতি মারাই মৌসুমে মিলটিতে 85,000 মেট্রিক টন আখ মারাই করে 6,200 মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।
জিয়াউর রহমান বকুল, সময় সংবাদ, ঠাকুরগাঁও। মহান বিজয় দিবস উপলক্ষে নীলফামারীর সৈয়দপুরে চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি ও রচনা প্রতিযোগিতার আয়োজন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এতে উপস্থিত আছেন জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার সাকির হোসেন বাদল। সরাসরি যাচ্ছি তার কাছে। বাদল, আবারও কবিতা আবৃত্তি নিয়ে আসবে ইন্দ্রজিৎ দাস স্বর্গ লায়ন্স স্কুল কলেজের শিক্ষার্থী ইন্দ্রজিৎ দাস স্বর্গ। বাদল, বিজয় দিবস ও জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের দিবস উপলক্ষে আজকের এখানে এই সৈয়দপুর 5 স্টার মাঠে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে এখানে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও কবিতা আবৃত্তি এবং এইসব বিষয়ে গত 2 দিন ধরে এইসব প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। এইসব প্রতিযোগিতার শেষে আজকের এখানে তাদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে। আপনারা জানেন যে মহান বিজয় দিবস ও জুলাই আগস্ট গণ অভ্যুত্থান উপলক্ষে সৈয়দপুরেও সারা বাংলাদেশের মতন সৈয়দপুরেও ব্যাপক আয়োজন করা হয়েছিল। এখানে ছাত্র জনতার সফল গণ অভ্যুত্থান হয়েছিল। তারই অংশ হিসেবে এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সৈয়দপুর ভিত্তিক নেতারা তারা এখানে পুরস্কার মহান বিজয় দিবস ও গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে চিত্রাঙ্কন, রচনা এবং কবিতা আবৃত্তির প্রতিযোগিতার আয়োজন করেছিল। এই কবিতা আবৃত্তি, রচনা এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রায় 350, চিত্রাঙ্কনে 350, কবিতা এবং রচনা প্রতিযোগিতায় প্রায় 250 ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। তারা সৈয়দপুরের সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদেরকে আজকের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য অনুরোধ করে আহ্বান জানিয়েছিল। এবং আপনারা জানেন যে তাদের একটি বড় অংশ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এবং অংশগ্রহণ করার মধ্যে দিয়ে আজকের যারা এখানে শ্রেষ্ঠ হয়েছেন বা প্রথম, দ্বিতীয়, তৃতীয় হয়েছেন তাদেরকে পুরস্কৃত করা হবে। এবং এই পুরস্কার দেওয়ার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম অল্প কিছুক্ষণের মধ্যেই মঞ্চে এসে উপস্থিত হবেন। আমরা যতটুকু জেনেছি যে তিনি ইতিমধ্যেই সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করেছেন এবং সেখান থেকে আর কিছুক্ষণের মধ্যেই এই মঞ্চে এসে উপস্থিত হবেন। আজকের যারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল, গত 2 দিন ব্যাপী সৈয়দপুর অফিসার্স কলোনি ক্লাবে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করেছিল তাদেরকে আজকের এখানে পুরস্কৃত করা হবে। এই পুরস্কার এবং এই মতবিনিময়ের অন্যতম আকর্ষণ হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা সার্জিস আলম। তিনি আসলেই এখান থেকে পুরস্কার বিতরণে অনুষ্ঠান শুরু হবে এবং আপনারা দেখছেন যে প্রচুর ছাত্র জনতা এখানে উপস্থিত আছেন, মুক্তিযোদ্ধারা উপস্থিত আছেন আজকের এই অনুষ্ঠান দেখার জন্য। এই ছিল আমার কাছে 5 স্টার মাঠ থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আয়োজিত আজকের এই প্রতিযোগিতার সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম নীলফামারীর সৈয়দপুর থেকে। বিভাগীয় সময় আরও থাকছে। ফুলসাগর বিলের সংযোগ খাল পারাপারে বাঁশের সাঁকুই ভরসা। দুর্ভোগে কুড়িগ্রামের ফুলবাড়ির 25,000 মানুষ। বরাদ্দ পেলে পাকা সেতু নির্মাণের আশ্বাস। মাঝপথে আটকে গেছে দিনাজপুর পৌরসভার সড়ক সংস্কার কাজ। 30টি প্যাকেজের মধ্যে অসমাপ্ত 6টির কাজ চলমান থাকলেও অগ্রগতি নেই টেন্ডার হওয়া 9টি প্যাকেজের। এদিকে কাজের ধীরগতিতে সড়কের বেহাল দশা। নির্মাণ সামগ্রী ফেলে রাখায় ব্যাহত হচ্ছে চলাচল। এতে চরম দুর্ভোগে পৌরবাসী। সময়মতো কাজ শেষ না করলে টেন্ডার বাতিলের হুঁশিয়ারি এলজিইডির। গোলাম নবী দুলালের পাঠানো তথ্য ও মঞ্জুদ আলম শিমুলের ছবি নিয়ে রিপোর্ট। খানাখন্দে ভরে গেছে সড়ক, কোথাও সড়ক জুড়ে ফেলে রাখা হয়েছে নির্মাণ সামগ্রী। ভোগান্তি নিয়ে চলাচল করছে মানুষ।
2021, 2022 ও 2023 সালে পর্যায়ক্রমে দিনাজপুর পৌরসভায় শুরু হয় 30টি প্যাকেজে 24 কিলোমিটার সড়ক সংস্কার কাজ। এর মধ্যে এখন পর্যন্ত শেষ হয়েছে 15টি প্যাকেজের কাজ, আর 6টির কাজ চলমান থাকলেও অগ্রগতি নেই টেন্ডার হওয়া 9টি প্যাকেজের। কাজে ধীর গতির জন্য সড়কের বেহাল দশা চরম দুর্ভোগে পৌরবাসী। গত 10 বছর দিনাজপুর কোনো উন্নয়ন হয় নাই, বৃহত্তর দিনাজপুর কোনো উন্নয়ন হয় না, দিনাজপুর শহরের কোনো উন্নয়ন হয় নাই। শুধু এই রাস্তা না, দিনাজপুরে আপনি সব জায়গার সব রাস্তাতে আপনারা দেখবেন কোনো কাজ হচ্ছে না, ভালো কোনো কাজ হচ্ছে না। টেন্ডার পাস হচ্ছে কিন্তু রাস্তার কাজ হচ্ছে না। আমাদের রাস্তাঘাটে একটু পানি হলে মনে করেন যে রাস্তা একদম জমে একদম পানি ভরে গেছে মনে করেন। 5 আগস্টের পর কয়েকটি প্যাকেজের কাজ ফেলে রেখে আত্মগোপনে চলে গেছেন কয়েকজন ঠিকাদার। পরিস্থিতি সামাল দিতে হিমশিম অবস্থা পৌর কর্তৃপক্ষের। অন্যদিকে সময় মতো কাজ শেষ না করলে টেন্ডার বাতিলের হুঁশিয়ারি এলজিইডির। কাজ করার জন্য আমরা টাকাতে দিয়েছি, বেশ কয়েকবার তাদেরকে চিঠি দিয়েছি কাজ শুরু করার জন্য। তো সে 5 আগস্টের পরে পলাতক থাকার কারণে সে কাজগুলি তার প্রতিনিধি বলতে তার ভাগনা আছে একজন, তাকে দিয়ে কাজ করাচ্ছে। আশা করছি সামনে খুব শিগগিরই সে কাজ শুরু না করলে আমরা চুক্তি বাতিলপূর্বক পরবর্তীতে দরপত্র আহ্বান করে কাজটি বাস্তবায়ন করব। দিনাজপুর পৌরসভায় সড়কের মোট দৈর্ঘ্য 187.14 কিলোমিটার। সময় সংবাদ, দিনাজপুর। সেতুর অভাবে যাতায়াতের দুর্ভোগ পোহাচ্ছেন কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার 5 গ্রামের অন্তত 25,000 মানুষ। ফুলসাগর বিলের ওপর সেতু নির্মাণের দাবি দীর্ঘদিনের হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ স্থানীয়দের। তবে বরাদ্দ পেলে এই এলাকায় পাকা সেতু নির্মাণের আশ্বাস উপজেলা প্রশাসনের। জামিল মিয়ার ছবিতে বাদশা সৈকতের রিপোর্ট। কাঠের ভাঙ্গা সাঁকোর নিচে নির্মাণ করা হয়েছে বাঁশের সাঁকো। তার উপর দিয়েই ঝুঁকি নিয়ে চলাচল করছে মানুষ। বর্ষা কিংবা খরা পারাপারের দুর্ভোগ নিয়েই দিন কাটে স্থানীয়দের। কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার চন্দ্রখানা বালাটারি গ্রামে ফুলসাগর বিলের সংযোগ খালে এই কাঠের সেতুটি ভেঙে যায় 2013 সালে। এরপর সেতুর নিচ দিয়ে বাঁশের সাঁকো নির্মাণ করে যাতায়াত করছেন 5 গ্রামের প্রায় 25,000 মানুষ। ভোগান্তি নিরসনে পাকা সেতু নির্মাণের দাবি এলাকাবাসীর। ব্রিজের যে অবস্থা, এই মানে বন্যার সময়ও মানুষের যাতায়াত ব্যবস্থা খুব খারাপ, আবার শুকনো মৌসুমের সময়ও যাতায়াত ব্যবস্থা খারাপ। উপরেও ভাঙা, নিচেও ভাঙা, খুব কষ্ট। পানি শুকালেও কষ্ট, পানি হলেও কষ্ট। আমাদের খুবই সমস্যা। দ্রুত এই ব্রিজটা হলে আমাদের এলাকার জন্য সবার জন্য আর কি ভালো হবে। বরাদ্দ পেলে বিলের উপর পাকা সেতু নির্মাণের আশ্বাস উপজেলা প্রশাসনের। সংযোগকারী একটা সাঁকো রয়েছে যেটি প্রায় জরাজীর্ণ অবস্থানে রয়েছে। আমাদের বরাদ্দ প্রাপ্তির সাপেক্ষে এই সাঁকোটিকে স্থায়ী কোনো ব্রিজে রূপান্তর করা যায় কিনা চেষ্টা আমাদের অব্যাহত রয়েছে। আমরা আশা করি হয়তো বা ভবিষ্যতে বরাদ্দ পেলে আমরা এখানে স্থায়ী একটি ব্রিজ নির্মাণ করতে সক্ষম হব। ফুলসাগর বিলের সংযোগ খালের উপর 60 মিটার দীর্ঘ কাঠের সেতুটি নির্মাণ করা হয় 2008 সালে। বাদশা সৈকত, সময় সংবাদ, কুড়িগ্রাম। রংপুরে দিন দিন বাড়ছে পেঁয়াজের আবাদ। তবে বীজ সহ কৃষি উপকরণের দাম বেশি হওয়ায় এবছর লোকসানের আশঙ্কা করছেন উত্তরাঞ্চলের কৃষকরা। সুলভ মূল্যে বীজের সরবরাহ স্বাভাবিক রাখা সহ সংরক্ষণাগার নির্মাণের দাবি তাদের। শাকিল মাহবুবের ছবিতে আব্দুর রশিদ জীবনের রিপোর্ট। চাহিদার চেয়ে উৎপাদন কম হওয়ায় বরাবরই পেঁয়াজের দামে বাড়তি ঝাঁজ থাকে রংপুরের বাজারগুলোতে। তবে বিগত বছরগুলোর সেই চিত্র এখন অনেকটাই পাল্টে গেছে। রংপুরে বছরে পেঁয়াজের গড় চাহিদা প্রায় 60,000 মেট্রিক টন। আগের তুলনায় উৎপাদন বাড়ায় ঘাটতি কমেছে অনেকটা। এরই মধ্যে মুড়ি কাটা পেঁয়াজ তোলার কাজ শুরু করেছেন কৃষকরা। আমাদের ফলন তো খুব ভালো ফলন তো হয়েছে, কিন্তু আমরা বাজার ভালো পাই। এবার 90 টাকা 100 টাকা কেজি বেচতেছে মনে হয়, তা দাম হিসাবে ভালোই আছে মোটামুটি। তবে কৃষকের দাবি, গত বছরের চেয়ে এবছর 2 থেকে 3 গুণ বেড়েছে বীজের দাম। সেই সাথে বেড়েছে কৃষি উপকরণের দামও। হেক্টর প্রতি পেঁয়াজের উৎপাদন খরচ বেড়েছে 40 থেকে 50,000 টাকা। কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় লোকসানের শঙ্কায় তারা। সংরক্ষণাগার নির্মাণ সহ কার্যকর উদ্যোগ চায় চাষি। খরচ হচ্ছে আমার 80,000 90,000 টাকা। বর্তমানে এখন বিক্রি করতেছি 60,000 55,000 60,000 70,000 টাকা। কৃষক চতুর্দিক দিয়ে লস, লাভবান নয়। সরকার যদি সংরক্ষণ করে যদি জায়গা করতো, তখন আমরা ভরা যখন মৌসুমে তখন মনে করেন যে আমরা বের করে বেচতে পারতাম। কৃষি বিভাগ বলছে বিশেষায়িত সংরক্ষণাগার নির্মাণের প্রক্রিয়াটি চলমান রয়েছে। রংপুর সহ বিভিন্ন জেলা থেকে মুড়ি কাটা পেঁয়াজ বাজারে আসার ফলে কিন্তু
পেঁয়াজের দাম নাগালের মধ্যে চলে আসছে আর কি, দাম অনেকটা কিন্তু কমে গেছে। আবার হলো যারা চাষি তারাও কিন্তু গতবারের চেয়ে অধিক দাম পাচ্ছেন আর কি। চলতি বছর জেলায় পেঁয়াজের চাহিদা 60,000 মেট্রিক টন, আর 3,750 হেক্টর জমিতে পেঁয়াজের উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 52,313 মেট্রিক টন। আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। চটকদার বিজ্ঞাপনে রমরমা কোচিং বাণিজ্য। রংপুরে পাড়া মহল্লায় নামে বেনামে চলছে 200-র বেশি। শিক্ষা প্রতিষ্ঠানে মানসম্মত পাঠদানের অভাব ও অসম প্রতিযোগিতাই দায়ী। উত্তরে শীতের দাপট, আগুন পোহাতে গিয়ে রংপুরে দুদিনে দগ্ধ 6। হাসপাতালে বেড়েছে ঠান্ডাজনিত রোগীর চাপ। সৈয়দপুরে জমজমাট পুরাতন শীতবস্ত্রের বেচাকেনা। এবং প্রায় 300 কোটি টাকা লোকসান নিয়ে ঠাকুরগাঁও সুগার মিলে আখ মারাই শুরু। অনিয়ম দুর্নীতির কারণেই ক্ষতি বলছেন কর্মীরা। ব্যাংক ঋণের সুদই কারণ, দাবি কর্তৃপক্ষের। এই ছিল বিভাগীয় সময়। আগামীকাল থাকবো রাজশাহী বিভাগের আয়োজন নিয়ে। সঙ্গে থাকুন সময়।